মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার। কেন মোদির ঘুম কেড়ে নিচ্ছেন ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে গণ আন্দোলন। খালেদা জিয়াকে অবরুদ্ধ করা সেই পুলিশ কর্তারা কোথায়? বালু ট্রাক কাণ্ডে পদোন্নতি পেয়েছিলেন যারা। ভার্সোলোর ষড়যন্ত্র, বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে ভারত। বিরোধীদের সন্ত্রাসবাদী হিসেবে প্রচার করেছে আওয়ামী লীগ, বলছে মার্কিন রিপোর্ট। জানাবো আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। পলাতক নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, তাদের মূল টার্গেট পুলিশ। জানাবো যেভাবে মাত্র 8 বিডিআর সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী। সরকার অনির্বাচিত, ডিসেম্বরেই নির্বাচন। এবং সর্বশেষ জানাবো প্রতিবেশীদের হারিয়ে দিশেহারা ভারত, বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায় জানালেন জয়শঙ্কর। মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার, শিরোনামটা চমকে ওঠার মতোই, কিন্তু অবাস্তব নয়। পরম পরাক্রান্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন পরিণতি হতে পারে, তার কোনো চরম শত্রুও তা কল্পনা করতে পারতেন না। কিন্তু পরিস্থিতি এখন এমনই যে তা অনেকটাই বাস্তবের কাছাকাছি। আশ্রয়হীন শেখ হাসিনা। শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না। অথচ শেখ হাসিনা তার নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে সামান্যতম দ্বিধাও করেননি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে. মোমেন একসময় বলেছিলেন, ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। দুদেশের সম্পর্কের গভীরতা বোঝাতে তিনি সম্ভবত এই মন্তব্য করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্কের এই গভীরতা কোনো কাজেই আসেনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হাসিনার বন্ধুত্ব নাকি কূটনৈতিক বন্ধুত্ব, কোনটা রাখবে এজন্য দোটানায় ভারত। কারণ বিক্ষোভ দমনে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও অর্থ পাচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়ার সহ অসংখ্য অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মাথার ওপর খাড়ার ঘাড় মতো ঝুলে আছে পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি। 16 জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে নানা ধাপে প্রায় 400 মানুষের প্রাণহানি ঘটে। এর জেরে হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করতে পারে, ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড হতে পারে। যে জন্য তাকে রাজনৈতিক আশ্রয় দিলে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে। উল্লেখ্য, ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশত্যাগী হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান হবে শ্যামরাখি না কুলরাখি। ফলে নয়াদিল্লিতে হাসিনা আদৌ থাকতে পারবেন কিনা তা নিয়েও ঘোরতর সন্দেহ রয়েছে। হাসিনাকে ভারতে আশ্রয় না দেওয়ার পক্ষে আরও যুক্তি রয়েছে, তা হলো পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। যেই সরকারি ক্ষমতায় আসুক বা যারাই দেশ চালাক, ভারতকে নিজের স্বার্থে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। কেন মোদির ঘুম কেড়ে নিচ্ছেন ডক্টর ইউনূস? নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনের রোদ ঝিকমিক করছে। দুপুর গড়িয়েছে, মোদি খানিকটা ক্লান্ত। পনির, রুটি আর ডালের লাঞ্চ শেষ করলেও চোখে ঘুম নেই। চেয়ারে এলিয়ে পড়লেও মনটা বিক্ষিপ্ত। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে এক চেনা মুখ, শেখ হাসিনা। বাংলাদেশের সেই বিশ্বস্ত নেত্রী, যিনি বছরের পর বছর ভারতের স্বার্থে নিজের জনগণের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি। মোদির কাছে হাসিনা মানেই ছিল দক্ষিণে এক নিশ্চিন্ত উঠোন। কিন্তু সময় বদলেছে, ইতিহাস যেন আচমকা তার ঘরে ঢুকে পড়েছে। আর সেই ইতিহাসের পাতা উল্টে আজ সামনে উঠে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একসময় ছিলেন ক্ষুদ্র ঋণের জনক, শান্তির নোবেলজয়ী এক শান্ত প্রকৃতির মানুষ। মোদির ধারণা ছিল ইউনূস রাজনীতিতে এলেই গড়বড় করবেন, টলবেন। তিনি তো হাসিনা নন, হুকুমে চলে না। কিন্তু ইউনূস যেন সেখানেই বাজিমাত করলেন। রাজনীতিতে প্রবেশ করেই তার একের পর এক পদক্ষেপ ভারতের কূটনৈতিক ব্যূহ ভেঙে দিয়েছে। খালেদা জিয়াকে অবরুদ্ধ করা সেই পুলিশ কর্তারা কোথায়? বালু ট্রাক কাণ্ডে পদোন্নতি পেয়েছিলেন যারা।
বাংলাদেশের রাজনীতিতে 2013 সালে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায় বালু ট্রাক। 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচনে স্বৈরাচার হাসিনা সরকারের বিরোধী দলের ওপর নির্যাতনের প্রতীক হয়ে উঠেছিল এই ট্রাক। কেন আলোচনায় ছিল এই বালু ট্রাক? রাজনীতির সঙ্গে বা এর সম্পর্ক কি তা অনেকের কাছেই অস্পষ্ট। ঘটনার শুরু 2013 সালের 28 ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য ব্যবহার করে বালু বোঝাই ট্রাক, একটি দুটি নয় 5-5টি ট্রাক বিভিন্ন কায়দায় দাঁড় করিয়ে আটকে দেয়া হয় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার প্রবেশ পথ সহ পুরো রাস্তায়। আর এ কাজের নেপথ্যে ছিল বেগম জিয়াকে পরের দিনের সমাবেশে যেতে না দেয়া। কেননা বিরোধী দল বিএনপির মার্চ পর ঢাকা আন্দোলন সফল হলে 14 এর একতরফা নির্বাচনের নীলসা বাস্তবায়ন অসম্ভব হয়ে যেত। তাই বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করা হয়। ইতিহাসের ঘৃণ্য এই চক্রান্ত বাস্তবায়নে সেদিনের কুশলদের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ কমিশনার বেনজির, উপকমিশনার লুৎফুল কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, ওসি রফিকরা। অতি উৎসাহী হয়ে যোগ দেন আশেপাশের থানার কর্মকর্তারা। 29 ডিসেম্বর সকাল না হতে হতেই পুরো রাস্তা ভরে যায় পুলিশ সদস্য দিয়ে। বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সেখানে রীতিমতো দেয়াল তৈরি করে ফেলে। সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে খালেদা জিয়া যখনই বের হতে চেষ্টা করেন তখনই তাকে আটকে দেয়া হয়। গৃহবন্দী খালেদা জিয়া অবরুদ্ধ হলে থমকে যায় দেশের গণতন্ত্র। বেগম খালেদা জিয়া যখন বের হতে চেষ্টা করেন তখন তার গাড়ির সামনে অন্য সদস্যদের নিয়ে দাঁড়িয়ে থাকা এই পুলিশ কর্মকর্তার নাম আয়েশা সিদ্দিকা। ক্ষমতার অপব্যবহার করে একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বেআইনি কর্মকাণ্ড ঘটনা এই পুলিশ কর্মকর্তার ওপর খুশি হয়ে তখন শেখ হাসিনা তাকে বানিয়ে দেন গোপালগঞ্জের এসপি। বিশেষ আশীর্বাদে পদোন্নতি পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদেও। এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসএস ট্রান্সপোর্ট শাখা থেকে দায়িত্ব দেওয়া হয় এসবির গুরুত্বপূর্ণ শাখা ওপেন সোর্সে। ফাঁস হলো ষড়যন্ত্র, বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে ভারত। সম্প্রতি একটি আলোচিত অভিযোগ সামনে এসেছে। ভারত সরকার নাকি গোপনে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের ষড়যন্ত্রে লিপ্ত। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, ভারত দীর্ঘদিন ধরেই নানা কূটনৈতিক কৌশলের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তাগত কাঠামোকে প্রভাবিত করার চেষ্টা করছে। তার ভাষ্যমতে ভারতের মিজোরাম রাজ্যের লেংপুই বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেইজে রূপান্তরের কাজ চলছে, যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 24 মাইল এবং ফেনী সীমান্ত থেকে 96 মাইল দূরে। এই অবস্থান থেকে যে কোনো যুদ্ধ বিমান অল্প সময়ে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করতে সক্ষম। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটির সামরিক উন্নয়নের কথা উল্লেখ করেন, যেখানে নতুন যুদ্ধ বিমান রাখার জন্য বিশাল হ্যাঙ্গার এবং ট্যাক্সিওয়ে নির্মাণ হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ দুই দিক থেকেই কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় বলেই ইলিয়াসের মত। তার পোস্টে আরও উল্লেখ করা হয়, 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের বড়ই বাড়িতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, যেখানে 16 জনের বেশি বিএসএফ সদস্য নিহত হয়। অনেক বছর এই দ্বন্দ্ব নীরবে চললেও সাম্প্রতিক সময়ে কিছু ভারতীয় রাজনীতিকের বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে বিভাজন ও দখলের হুমকি আবার আলোচনায় এসেছে।